আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনফিগার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আলহামদুলিল্লাহ আমাদের অগাস্ট ব্যাচ চলছে এবং অগাস্টে আমাদের গ্রাফিক সেকশন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো গ্রাফিকে আমরা দু একটা লাইভ ক্লাস করে দেখিয়েছি। তো আজকে আমাদের কাছে তেমনিভাবে একটা লাইভ ক্লাস আছে, একটা ফোন আছে যেটা মূলত স্টুডেন্টের একটা ফোন, যেটা গ্রাফিক ইস্যু। আমাদের এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে এর মধ্যে একটা বিশেষ ফ্যাসিলিটিস, যে আপনার যদি এই ক্লাসে চলাকালীন আপনি যদি ক্লাস না বুঝতে পারেন, একটু কম বুঝতে পেরেছেন, আপনি এটা এখানে বুঝতে পারেননি, কিন্তু আপনি যখন কোনো দোকানে বসেছেন বা আপনি নিজে দোকান দিয়েছেন, তারপর আপনি বুঝতে পারছেন যে কিছু ক্লাস আপনি এখন কম বুঝতে পারছেন, তাহলে আপনি আবার আমাদের ব্যাচে যুক্ত হতে পারবেন। আমাদেরকে নক করতে হবে আসার পূর্বে। আপনি চাইলে আপনার এই কোনো প্রকার এক্সট্রা ফিস ছাড়াই আপনি আবার আমাদের এখানে নতুন করে কোর্সে ভর্তি হতে পারবেন, অ্যাডভান্স কোর্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ধারাবাহিকতায় আমাদের কাছে মারুফ আমাদের গত সম্ভবত আরও কতদিন আগে, কোন ব্যাচে ছিল তুমি, কোন মাসে ছিল? 8 নম্বর ব্যাচে ছিলাম। মারুফ আমাদের 8 নং ব্যাচে ছিল, ব্যাচের স্টুডেন্ট ছিল। তো এখন চলতেছে আমাদের 15 নাম্বার ব্যাচ, 16 নাম্বার ব্যাচ। তো 8 নং ব্যাচে সে কাজ শিখে গেছিলো, কিন্তু এরপরে সে কিছুদিন কাজ করছে। এখন তার কাছে মনে হচ্ছে যে আসলে আরেকটা আপডেট হওয়া দরকার, সে তার কাছ থেকে অনেক ক্লাস ছুটে গেছে। এর ধারাবাহিকতা সে আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ। তো এই কাজটা আমরা তাকে দিয়ে করাবো ইনশাল্লাহ। আগে একটু ওর পরিচয় শুনবো, কোত্থেকে আসছে এইটুকু আমরা জানবো, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দেবো। তুমি একটু তোমার পরিচয় বলো, কোত্থেকে আসছো আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ, নোয়াখালী থেকে আসছি। ওকে, তো আমাদের এই ফোনটার মধ্যে যেটা সমস্যা, একটু আনকমন ধরনের সমস্যা। এটা সমস্যা হচ্ছে এই যে মাঝে মাঝে ডিসপ্লে আসে আবার আসে না। তবে যদি আসে ডিসপ্লে, তবে শুধু এটার মধ্যেই আসে ডিসপ্লে, কিন্তু অন্য কোনো ডিসপ্লে আসে না। যার বক্তব্য, যার ফোন, ওই টেকনিশিয়ানের বক্তব্য যে শুধু এই ডিসপ্লে আসে, ওকে, অন্য মার্কেটের ডিসপ্লে আসে না। তো এটা হচ্ছে একটা মানে আনকমন ধরনের ফল্ট। একেবারে মানে এই ধরনের ফল্ট আপনি হয়তো পাবেন না, বা আপনার কাছে পড়লে আপনি এটা সমাধান করতে করবেন, আপনি বুঝতে পারবেন না। তো এই ধরনের সমাধান মানে এটা আমরা প্রথমে একটু দেখবো যে আসলে আসলে কি এই ফোনটার মধ্যে কি ডিসপ্লে আসতেছে কিনা, এবং মার্কেটের একটা ডিসপ্লে আমরা লাগিয়ে দেবো, মার্কেটের ডিসপ্লে আসতেছে কিনা। তো প্রথমে আমরা এটা একটু চালু করো। তো দেখতে পাচ্ছি এই যে এটা ডিসপ্লে চলে আসে, লেখা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাইতেছো লেখা চলে আসে, গেছে গা আচ্ছা আচ্ছা, চালুই হচ্ছে। তো আমরা এবার একটু মার্কেটের ডিসপ্লে একটা লাগিয়ে তারপরে দেখানোর চেষ্টা করব যে আসে কিনা। তো এটা আমাদের কাছে একটা মার্কেটের ডিসপ্লে আছে। তো মার্কেটের ডিসপ্লেটার মধ্যে দেখব, অন করতেছি, ফোন ভাইব্রেট হয়েছে কিন্তু কিছু আসেনি। কিছু আসছে লেখা, কিছু আসেনি, না এই পাশে না এই পাশে, কিছুই আসেনি। তার মানে এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে মার্কেটের ডিসপ্লে কাজ করতেছে না, কিন্তু আবার মোবাইলের ডিসপ্লে কি কাজ করতেছে। তো আমরা আবার একটু মোবাইলের ডিসপ্লেটা লাগাই দেখি, এটা একটু খুলি। তো মার্কেটের ডিসপ্লে ঠিকই আসতেছে। তো দেখি আমরা ফুল অন হয় কিনা, ফোনটা পুরোপুরি অন হোক। ফোন অন হয়েছে, ব্রাইটনেস অনেক কম। চার্জ যদি, তো এখন আবার চলে গেছে। ওকে, প্রথম লেখা এসেছিল, এখন আবার দেখাচ্ছে যে নাই। আমরা চার্জে দিছি, এম্পিয়ার নিচ্ছে এখানে দেখতে পাচ্ছ, কিন্তু কোনো প্রকার ডিটেকশন নাই, কিছুই আসতেছে না। আবার আমরা ব্যাটারি কানেকশনটা খুলে আবার ডিসকানেক্ট করে কানেক্ট করে দেখি। এখন আবার এসছে। তার মানে এটাই হচ্ছে এটার সমস্যা, যে এইটার ডিসপ্লে আসতেছে, ফুল আসতে গেলে ডিসপ্লে চলে যাচ্ছে, কিন্তু প্রথম লাইট লেখা আসতেছে, কিন্তু মার্কেটের ডিসপ্লে দিয়ে কিছুই আসতেছে না। ওকে, টোটালি একটা মোটামুটি আনকমন ফল্ট। এ ধরনের ফল্ট পড়লে কোত্থেকে করবে দিশেহারা, আর সাধারণত পড়েও না সচরাচর, এরকম সমস্যা কম হয়। তো আমরা এটা ট্রেসিং করব যেভাবে আমরা ট্রেসিং, যেগুলো আমরা গ্রাফিক সেকশনে শিখছি, যেগুলো এইগুলাকে সামনে রেখে এটা আমরা করার চেষ্টা করব।
তো প্রথমে আমরা এর কানেক্টর যেভাবে আমরা করি ফল ফাইন করি ওইভাবে আমরা এটার ফল ফাইন করবো। তো প্রথম তুমি মাইক্রোস্কোপ না, তো প্রথমে এর জন্য আমরা কি করব, অবশ্যই স্কিমেটিক অন করব, কারণ স্কিমেটিক ছাড়া আমরা কিভাবে বুঝবো এটার মিপি লাইন কোনটা, ভিএ 1.8 কোনটা, রিসেট কোনটা, এগুলো আমাদের বোঝার উপায় নাই। সো আমাদেরকে অবশ্যই স্কিমেটিক আমাদের থাকতেই হবে, বর্ণীয় থাকলে অনেক ভালো। হার্ডওয়্যার সলিউশনের আমরা অনেক দ্রুত এটা খুঁজে পেতে সাহায্য করে আমাদেরকে। মাঝে মাঝে এরকম কেসও আসে যে আপনার প্রথম লেখা আসতেছে, পরে লাইট চলে যাচ্ছে, লেখা আছে ওকে। আর আমাদের যে কেস এটা হচ্ছে লাইট লেখা দুইটাই চলে যাচ্ছে। যদি এরকম হয় যে প্রথম লেখা আসতেছে, লাইট আসতেছে, পরে শুধু লাইট চলে যাচ্ছে, লেখা কি দেখা যাচ্ছে, তাহলে এটা কেস কোথায় যাবে? লাইট সেকশনে। কোথায় যাবে এটা? লাইট সেকশনে। কিন্তু যদি এমন হয় যে ফার্স্ট টাইম লেখা আসতেছে, পরে লাইট লেখা দুইটাই চলে যাচ্ছে, তাহলে কোথায় যাব? গ্রাফিক। তো আমাদের যে কেস এটা হচ্ছে লাইট লেখা কি দুইটাই চলে যাচ্ছে। সো এই অবস্থায় আমাদেরকে যেতে হবে কি গ্রাফিক সেকশনে। সো এগুলা কিন্তু বিচক্ষণতার সঙ্গে বুঝে শুনে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, নইলে খামাখাই দেখা যাবে 2 ঘন্টা খামাখাই খাটলাম, পরে বুঝলাম ও আচ্ছা এটা গ্রাফিক সেকশন থেকে কাজ করতে হবে। কাজ স্টার্টিং এ কি ভুল হয়ে গেল, বা হয়ে গেল যে গ্রাফিক থেকে শুরু করলাম কিন্তু শুরু সমস্যা ছিল কি লাইট সেকশনে, খামাখাই আমার এটা অহেতুক কিছু কাজ সময় নষ্ট হলো। তো এখন আমরা কি করবো, এটাকে আমরা এলসিডি তে যাব। তো এইখানে আমাদের যে লাইনগুলো দিয়ে দিছে এগুলাকে আমরা দেখি। তো এখানে মজার বিষয় হচ্ছে যে এটা হয়তো বর্ণীয়র কাছে একটু ভুল হয়েছে, যে বর্ণীয় শুধু এখানে কি লাইনগুলো দিছে, শুধু মিপি লাইনগুলো দিছে। গ্রাফিক সেকশনে শুধু মিপি থাকে, +5 -5 থাকবে না, রিসেট থাকবে না, আমরা পড়ছি যেগুলা আইডি থাকবে না, আইডি 0 আইডি 1 কখনো আইডি 2ও থাকে, তারপরে রিসেট থাকে, এনটিসি থাকে, কিন্তু কোনো লাইন হয়তো তারা দিতে ভুলে গেছে, মিস্টেক হয়েছে তাদের কাছে, মিস্টেক। তো এখানে আমরা দেখতেছি কি শুধু মিপি লাইন দিয়ে দিছে। তো এখন আমাদের কাছে করণীয় হচ্ছে যে আমরা কি দেখব, শুধু মিপি লাইনগুলো দেখতে হবে। এই অবস্থায় আমাদেরকে এসে কি করতে হবে, এখন হার্ডওয়্যার সলিউশনের সাহায্যে কি দেখব, শুধু মিপি লাইন। বাকি করতে হবে কি আপনার অভিজ্ঞতার আলোকে, অভিজ্ঞতা ছাড়া আপনি এখানে আর এক কদম আগে বাড়তে পারবেন না। মিপি লাইনে যদি ফল্ট বেরোয় তাহলে তো ওয়েলকাম, আপনি ফল্ট ফাইন হয়ে গেল, ওকে সিপিইউ রিভলভ করেন বা ইএমআই ফিল্টার ফল্ট। কিন্তু যদি মিপি লাইন থেকে সমস্যা না হয় তাহলে কি করব, তাহলে এক্সপিরিয়েন্স থ্রু করতে হবে। আর আরেকটা ওয়ে আছে হচ্ছে আমরা C53। তাহলে এই ক্ষেত্রে আমাদের করার উপায় হচ্ছে যে আমরা এই ডিসপ্লে দেখবো আর কোন কোন মডেলে হয়। এরকম অনেক সময় তো এটা দিছে মডেল, কখনো কোনো মডেলই থাকে না, তো আমরা কি করব, তো আমাদের জন্য একটা উপায় থাকে কি যে এই ডিসপ্লে আর কোন কোন মডেলে লাগে, ওই মডেল যদি আমরা বের করি, ডিসপ্লের বেস তো একই না, তার মানে লাইনও কি থাকবে, এক থাকবে। তো আমরা এই কাজ করতে পারি যে আমাদের যদি এই ডিসপ্লে আর যে বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডগুলোর একটা ডিসপ্লে 4-5টা মডেলে হয়, তো এটা যদি আপনার জানা থাকে যে এই ডিসপ্লেটা আর কোন কোন মডেলে থাকে, তাহলে আমাদের একটা হাল বের করা সম্ভব। তো আমরা দেখব কি এটা C53 51-তে দেখি। তো আনফরচুনেটলি এটার মধ্যেও কি দিছে, মানে একটাই মডেল করছে, একটা মডেল করে দুইটার মধ্যে দিয়ে দিছে, এমন হয়ে গেছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, যে কোনো একটা দিয়ে আমরা কাজ করি, তার মানে এখন কিসমত ফুটছে। সো আমরা আগে এখন যেটা করবো সেটা হচ্ছে মিপি লাইনগুলো চেক করি, হ্যাঁ, তারপরে যা করে আল্লাহ ভোট দিব পাল্লায়, ঠিক আছে, ভোট পাল্লায় দিব না, তোমাকে কি মার্কা জানি হাত পাখা, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এইখান থেকেই শুরু করি মিপি লাইনগুলো। সো মিপি লাইনগুলো আমরা আবার একটু দেখি কোত্থেকে শুরু হয়েছে। প্রথমটা বাদ, এরপরে দুইটা আমরা যেভাবে জানি যে দুইটা লাইন একটা গ্রাউন্ড, দুইটা লাইন একটা গ্রাউন্ড, এইভাবে আমরা এগুলাকে করব 10টা লাইন আমরা, হ্যাঁ। এটার জন্য স্কিমেটিক দেখা জরুরি হয় না, আপনি অভিজ্ঞতার আলোকে যদি করতে পারেন, দেখেন নিচে দুইটা করে লাইন দেখা যাচ্ছে না, আর এখানে গ্রাউন্ড দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। 2-4টা মোবাইল যদি আপনি খুব ভালো করে দক্ষতার সঙ্গে আপনি যদি এইখানে খুব সুন্দরভাবে যদি আপনি খোঁজার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে এরপরে থেকে আপনার মিপি লাইনের জন্য স্কিমেটিক দেখা লাগবে। তো আমরা চেক করব এই লাইনগুলোকে আগে জিআর নিব, যে জিআর গুলো ওকে আছে কিনা। এর জন্য আমরা ক্যামেরা চলে যাই, সোজা করে নাও তো মাদারবোর্ডটাকে। প্রথমটা বাদ, দ্বিতীয়টা আচ্ছা,
490, হ্যাঁ 490 এসছে এক নম্বরে। 2 নম্বরে দেখি, 2 নম্বরেও আমরা জানি এগুলো সিমিলার আসতে হবে, তো সিমিলারই আসতেছে। এরপরে 3 নাম্বারটা গ্রাউন্ড থাকবে 4 নম্বরে, 4 নাম্বার, ইয়েস। এখানেও অলমোস্ট সেম 5 নাম্বার, ইয়েস, মানে এখানে 4 নাম্বার, ইয়েস, ঠিক আছে। এরপরে আবার একটা গ্রাউন্ড, এরপরে একটা, হ্যাঁ 5, এরপরে একটা 6, এরপরে একটা গ্রাউন্ড, এরপরে আবার 7, ওকে, এরপরে 8, ওকে, এরপরে দেখি 9, ওকে, 10, ওকে। তো এটা মিপি লাইন আমরা মাপলাম, কিন্তু আসলে মিপি লাইন ওকে থাকারই কথা, বিকজ অফ গ্রাফিক্স এসছে। কিন্তু তারপর আমরা দেখলাম যে এখান থেকে কি হাই ভ্যালু হয়ে যাচ্ছে কিনা, কোনোটা কি হাই ভ্যালু রেজিস্ট্যান্স বেড়ে গেছে কিনা, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে এটা সিপিইউ থেকে বা ইএমআই ফিল্টার থেকে সমস্যা। কিন্তু আমাদের এখান থেকে সবগুলো অলমোস্ট 490, হ্যাঁ 490, 89 সবগুলো আসছে, তার মানে সব ঠিকই আছে। এবার আমাদের কানেক্টরে যেহেতু স্কিম, এদিকে আর কিছু নাই, সো আমাদেরকে এখন মানে করণীয় যেটা, সেটা হচ্ছে আমরা এখানে রিসেট লাইন কোনটা বুঝতে পারছি না, আইডি 0 আইডি 1 কোনটা বুঝতে পারছি না। তো আপাতত কি করণীয়, আপাতত আমরা ডিরেক্ট চলে যাব এটার গ্রাফিক আইসিতে বিএসপি ভিএসএন হচ্ছে কিনা, ওকে। যদি এগুলো হয়ে যায় তাহলে কষ্ট মষ্ট করে আমাদেরকে কোনোভাবে না কোনোভাবে বের করতে হবে রিসেট কোনটা, আইডি কোনটা, ওকে। এই লাইনগুলো আমাদেরকে বের করতে হবে, কিন্তু আপাতত যেহেতু নাই, সো আমরা কি করবো, এটার গ্রাফিক আইসি। আর গ্রাফিক্স আইসি যদি আমরা দেখি, গ্রাফিক আইসি কোথায় আছে বোঝা যাচ্ছে, এর নিচেরটা হচ্ছে আমাদের লাইট সেকশন, আর উপরেরটা কি বুঝতে পারছো তোমরা? এই যে এটা আমরা বলছিলাম না গ্রাফিক আইসি, এই আইপিএস ডিসপ্লেতে সাধারণত গ্রাফিক আইসি আমাদের হয়তো এলওবি সিরিজ থাকে বা এসএম সিরিজ থাকে। এর মধ্যে আমাদের এলওবি সিরিজ দেয় নাই, এসএম সিরিজের কোন একটা আইসি ব্যবহার করছে। এগুলারে আমরা বলছি যে সবগুলা মোটামুটি 15 লেগেরই হয় এবং কনফিগার অলমোস্ট সেম, আপনি একটা জায়গায় আরেকটা লাগাতে পারবেন, ওকে। তো আমরা এখন কি করব, এখন ফার্স্ট অফ অল আমরা এখানে কুল টেস্ট করব, ওকে। কুল টেস্ট করে দেখবো এখানে শর্ট আছে কিনা, দেন আমরা এখানে হট টেস্ট করব, বা আমরা হট টেস্ট করে দেখতে পারি ভিএসপি ভিএসএন তৈরি হচ্ছে কিনা। তাহলে ফোনটাকে আমরা আগে একটু অন করি, অন করে আমরা এখানে দেখি যে কি অবস্থা, আমাদের এখানে ভোল্টেজ কি তৈরি হচ্ছে কিনা, এটাকে আগে একটু দেখি। যদি ভিএসপি ভিএসএন তৈরি হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই, মানে বুঝতে হবে অন্য কোথাও ঝামেলা আছে। আগে একটু ফোনটারে অন করি, চেক করব। এবার মাইক্রোস্কোপের নিচে রেখে দাও। তো এবার আমাদের জন্য মাল্টিমিটারকে ডিসি মোডে রাখতে হবে, ডিসি মোডে, আচ্ছা আমি রেখে দিই, ওকে। মাল্টিমিটারকে ডিসি মোডে রেখেছি। এবার কোনটা আমাদের ভিএসপি কোনটা ভিএসএন আমরা জানি না, তো আশেপাশের কম্পোনেন্টগুলো আমাদেরকে চেক করতে হবে। এই পাশে ভোল্টেজ, আচ্ছা নাই, ওই পাশে ধরো, ওকে নাই পাশেরটায়, আচ্ছা এই পাশে নাই, পাশে উপরে, পাশে নাই, ভোল্টেজ নাই, বন্ধ হয়ে গেছে কিনা দেখো, ফোন কি বন্ধ হয়ে গেছে কি, চার্জে দাও, ওকে। আবার নাই রে, ভোল্টেজ নাই, ওকে। এখানে ভোল্টেজ পাওয়া গেছে, কত ভোল্টেজ এটা, 6.3 ভোল্টেজ, ওকে। আর এটা কি ভোল্টেজ, প্লাস ভোল্টেজ না মাইনাস ভোল্টেজ, কারণ আমরা লাল দিয়ে চেক করছি আর কোনো লেখা আসেনি মাইনাস, তার মানে এটা +5, ওকে। এবার উপরেরটা দেখি, আস্তে আস্তে কমে গেছে, কিন্তু -5 এখানে তৈরি হচ্ছে না। আশেপাশে নিচের একটা কম্পোনেন্ট, এটা দেখো, নিচেরটা, নিচের ক্যাপাসিটরটা, এটা হ্যাঁ, এটাই দেখি। তো এটার মধ্যে আমরা একটা সমস্যা পেলাম, মনে হচ্ছে যে ভিএসএন তৈরি হচ্ছে না, কি হচ্ছে না, আমরা আরেকবার চেক করি, ওকে। ডিসকানেক্ট করো, ব্যাটারি ডিসকানেক্ট করো, এইখানেই দেখো, ঠিক আছে, ওকে। ব্যাটারি ডিসকানেক্ট করছি, এবার আবার কানেক্ট করো, এবার চার্জে দাও, আবার চেক করি, যেখানে যে পায়ে পাইছিল ওই পায়েগুলোর মধ্যে দেখো,
এখন পাওয়া গেছে। +5 হচ্ছে, নিচে এগুলা দেখো, এইখানে +5, এটার মধ্যেও +5, নিচে এইখানে কিছু আসতেছে না, এর নিচেরটায় দুই পাশে এই দেখো এটার -5 হচ্ছে না, আশেপাশে আর কোনো কম্পোনেন্ট নাই। অবশ্যই +5 -5 যখন বের হয় তখন অবশ্যই কম্পোনেন্ট থাকে, ক্যাপাসিটর থাকে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি নাই, আমাদের +5 তৈরি হচ্ছে কিন্তু -5 হচ্ছে না। আমরা একটা সমস্যা এখানে পেয়ে গেছি। তো আমরা আগে এটাকে ফিক্স করি, তারপরে দেখি অন্য কেউ কিছু সমস্যা আছে কিনা। ওকে, আগে আমরা এটাকে ফিক্স করি। তো এটার জন্য আমরা আমাদের গ্রাফিক সেকশনে যে ক্লাস করছি, আপনাদের জানার কথা যে আমরা বলছি যে +5 কিভাবে আইসির ভেতরের অবস্থান, যেগুলো সাধারণত স্কিমেটিক থাকে না, ডেটা শিটে থাকে, আইসির ভিতরের কিভাবে কাজ করতেছে, কিভাবে +5 ভোল্টেজ তৈরি হচ্ছে এবং কিভাবে -5 ভোল্টেজ তৈরি হচ্ছে, এগুলো নিয়ে আমরা একবার ইন ডিটেল আলোচনা করছি। কিভাবে ভিতরে আইসির ভিতরে কাজ করতেছে, কিভাবে সুইচিং হচ্ছে। তো আমরা যদি সাধারণভাবে আমরা গেস করতে পারবো, আশা করা যায় যারা ভালোভাবে ক্লাস বুঝতে পারছে, সাধারণভাবে আমাদের গেস করতে পারবো যে আসলে কোত্থেকে সমস্যা হতে পারে। এই +5 যে তৈরি হচ্ছে, -5 হচ্ছে না, তাহলে এটা কোত্থেকে সমস্যা হতে পারে। তাহলে এটা আমরা যদি ক্লাস যারা ভালো বুঝছে তারা সঙ্গে সঙ্গে গেস করার কথা যে কোত্থেকে হতে পারে। ফ্লাই ক্যাপ থেকে। কোত্থেকে হতে পারে? ফ্লাই ক্যাপ থেকে। আপনি ছিলেন ক্লাসে? আপনি ছিলেন না, হ্যাঁ, অসুস্থ ছিলেন। তো এইটা সাধারণত হতে পারে কি থেকে, আমরা জানি, আমরা যে সিকোয়েন্স পড়ছি কোত্থেকে হতে পারে? ফ্লাই ক্যাপ থেকে। ফ্লাই ক্যাপ থেকে। জোরে বলো, কোত্থেকে হতে পারে? ফ্লাই ক্যাপ থেকে। তো আমাদের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স হিসাবে কি বলা যাচ্ছে যে আমাদের ফ্লাই ক্যাপ রিলেটেড সমস্যা, না হলে আইসি রিলেটেড সমস্যা। তো যেহেতু +5 হচ্ছে, তার মানে একটা ভোল্টেজ তো অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। এবার আমরা -5 এর জন্য এখন ফ্লাই ক্যাপ কোনটা, স্কিমেটিক তো নাই। আর দ্বিতীয়ত হার্ডওয়্যার সলিউশনে আমরা খুলে খুলে দেখাইছি যে হার্ডওয়্যার সলিউশনে ফ্লাই ক্যাপ কখনো ইন্ডিকেশন করে না, কখনোই। বিগত আমার অনেকগুলা গ্রাফিক সেকশনের ক্লাস শেয়ার করা আছে অলরেডি, ভিডিও যেগুলো করা আছে আমার, অনেকগুলো ফল ফাইন দেওয়া আছে। কিন্তু এগুলা যখনই হার্ডওয়্যার সলিউশনে গেছি, ওইখানে আউট ভোল্টেজ ছাড়া আর কিছু নাই। ইভেন আমরা যখন দেখছি PMI 632, এটা কয়েলও ভুল দেওয়া ছিল, যেটা আমাদের গ্রাফিক্সের জন্য যে কয়েল কাজ করতেছে, এই কয়েলও কি ভুল দেখাচ্ছিল। তো হার্ডওয়্যার সলিউশন দিয়ে এখানে আর কাজ হবে না। সো আমাদেরকেই খুঁজতে হবে যে ফ্লাই ক্যাপ কোনটা। ফ্লাই ক্যাপ খোঁজার কিভাবে আমরা বুঝবো কোনটা ফ্লাই ক্যাপ? এক পাশে মান আসবে, আরেক পাশে ওপেন থাকবে। ওকে, এবং এইটার পাশাপাশি আমরা দেখে ফেলবো যে এখানে কেউ শর্ট আছে কিনা, এটাও একটু দেখে নিব। আর ফ্লাই ক্যাপটা আমরা খুঁজে ফেলবো। ফ্লাই ক্যাপ সাধারণভাবে খোঁজার নিয়ম হচ্ছে, ফ্লাই ক্যাপ এক পাশে জিআর আসবে, আরেক পাশেও জিআর আসবে বা ওয়েল আসবে, হয়তো 1000-এর উপরে আসবে বা ওয়েল আসবে, ওভার লিমিট, যেটা মানে ওর মধ্যে রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে আর দেখায় না। তো এই দুইটার একটা ঘটবে। এক পাশে অবশ্যই আপনি জিআর পাবেন, অপোজিট পাশে জিআর পাবেন, হয়তো হাই ভ্যালু পাবেন, আর নইলে পাবেনই না। এটা হচ্ছে ফ্লাই ক্যাপ, মানে ওর গ্রাউন্ড থাকবে না। সরাসরি কথা কি, ওর যে ক্যাপাসিটার যে আমরা প্যারালালে থাকি, এই কম্পোনেন্ট প্যারালালে থাকবে না, সিরিজে থাকবে। তো আমরা এটাকে আগে একটু খুঁজি। তো আমরা আশেপাশে একটু শর্ট চেক করে ফেলি এবং এই কম্পোনেন্টটা খুঁজে ফেলি। যেহেতু এখানে কম্পোনেন্ট বেশি নেই, 4টাই ক্যাপাসিটার দেওয়া, সিম্পল সার্কিটই আছে, ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করব। তো আমরা আশেপাশে কম্পোনেন্টগুলো শর্টও চেক করে ফেলবো। নিচে নাও, আরেকটু ঝুলাও, আরেকটু করে দাও, হ্যাঁ, গুড। তো এখানে আমরা প্রথমে শর্ট চেকিং করে ফেলবো এবং পাশাপাশি আমরা ফ্লাই ক্যাপটা খুঁজে বের করব। এটা প্যারালাল, এটা না। ওকে ওকে, ওকে। এটার কি হচ্ছে, এটা দুই পাশেই ভ্যালু দেখাচ্ছে, মানে এটা আমাদের ফ্লাই ক্যাপ। নিচেরটা চেক করে দেখে, নিচের কম্পোনেন্টটা। তো এখানে আমরা ভ্যালু আসছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে ফ্লাই ক্যাপটা আমরা আবার চেক করি। ফ্লাই ক্যাপটা এটা কি ওকে আছে? না স্যার। ফ্লাই ক্যাপ কি ওকে আছে আমাদের?
কি সমস্যা হয়েছে ফ্লাই ক্যাপে? ফ্লাই ক্যাপের দোনো পাশে সেম মান আসতেছে। সেম মান আসলে তাহলে কি সমস্যা? সেম মান আসলে সমস্যা হতে পারে। সেম মান আসলে আমাদের ফ্লাই ক্যাপ শর্ট থাকলে সেম মান আসে আর কি। শর্ট থাকলে সেম মান আসার কথা। এখানে মূলত কি দুই পায়ে দুই রকম ভ্যালু আসার কথা, কিন্তু যখনই এক রকম ভ্যালু আসছে তখন আমরা ধারণা করি কি ফ্লাই ক্যাপ শর্ট হয়ে গেছে। যদিও এটা প্যারালালে না থাকার কারণে টেকনিশিয়ানরা বুঝতে পারে না, কারণ এটা তো গ্রাউন্ড নাই। আপনি এটা শর্ট যে আপনি কিভাবে বুঝবেন? শর্ট বোঝার উপায় কি, আমরা দুই পাশে ভ্যালু লিখাই দিছি না, যে এক পাশে এটা, এবং আমরা মাদারবোর্ড দিয়ে দিছি তোমাদেরকে চেক করার জন্য, এবং ভ্যালু লেখাইছি যে দুই পাশে কেমন ভ্যালু। এক পাশে আসবে কত 500 থেকে 700, আরেক পাশে বলছি কত আসবে হয়তো 1000-এর উপরে বা ওয়েল। তো এখানে আমরা কত পাইছি? দুই পাশেই 500 পাইছি, দুই পাশেই সেম ভ্যালু। তো আমরা যখন ভ্যালু নিয়ে আলোচনা করছি তখন আমরা বলছি যে হাই ভ্যালুর সঙ্গে লো ভ্যালু যদি অ্যাডজাস্ট হয়ে যায়, হাই ভ্যালুর সঙ্গে লো ভ্যালু যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে হাই ভ্যালু আর দেখাবে না, তখন কোন ভ্যালু দেখাবে? লো ভ্যালু। যেমন আমাদের কোনো একটা ভ্যালু আছে 100 আর কোথাও ভ্যালু আছে 2000, কিন্তু 2000-এর সঙ্গে যদি 100 ভ্যালু লাইন কানেক্ট করে দিই তাহলে কোন ভ্যালু আসবে? 100 ভ্যালু আসবে। তার মানে এইখানে যে এখানে কম ভ্যালু, এই লাইন আমাদের বেশি ভ্যালুর সঙ্গে অ্যাড হয়ে গেছে এই কম্পোনেন্টের মাধ্যমে। এই কম্পোনেন্ট শর্ট হওয়ার মাধ্যমে কি হয়ে গেছে? দুই ভ্যালু এক হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের এই ফ্লাই ক্যাপই সমস্যা হতে পারে। এর জন্য আমরা আবার কিভাবে দেখতে পারি যে ফ্লাই ক্যাপের দুই পাশে ধরবো। ফ্লাই ক্যাপের দুই পাশে কয়েলে যেভাবে ধরি, ফ্লাই ক্যাপের দুই পাশে ধরবো। যদি আমরা জানি ক্যাপাসিটার সাধারণত হয়তো কোনো মান আসবে বা ওয়েল আসবে, ক্যাপাসিটার জিআর মোডে কি আসে না, মান আসে না। তো এটার মধ্যে দেখবো যে জিআর মোডে এটার মধ্যে কি আসতেছে। তো এই ফ্লাই ক্যাপের দুই পাশে ধরুন, কি আসতেছে? বিপ আসতেছে। দ্যাট মিনস এটা কি শর্ট হয়ে গেছে। তো এটা আমরা গেস করতে পারছি আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস বোঝার কারণে কি ছাত্ররা এখান থেকে গেস করতে পারছে যে +5 হচ্ছে -5 হচ্ছে না, কোত্থেকে সমস্যা আমরা ডিরেক্টলি ওইখানে হিট করতে পারবো। হয়তো ফ্লাই ক্যাপ সমস্যা, আর নয় কি হবে এটা আইসি সমস্যা। তো আমরা তো ফ্লাই ক্যাপ পেয়ে গেছি, তার মানে আইসিতে হাত দিব না। যদি আইসি খোলা, ফ্লাই ক্যাপ খোলার পরেও দেখি শর্ট আছে, তার মানে তখন আইসিতে দেবো। তো প্রথমে আমরা এটার চিকিৎসা করি, ওকে, পরে আমরা অন্য কোথাও যাই। আগে ফ্লাই ক্যাপটা খুলে একটা নর্মাল ক্যাপাসিটার লাগাই দিই। পাওয়া গেছে, আসামি পাওয়া গেছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কি ক্যাপাসিটার লাগাবো? আবার কি গ্রাফিক সেকশনের ক্যাপাসিটার খুঁজবো? না, আপনি এইখানে অনেক সহজ হচ্ছে মোবাইলের এই কম্পোনেন্ট, যে আপনি যে কোনো একটা সাইজ মিলায় লাগাই দেন। সাইজ মিলায় সাইজে বসায় যান, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো যে কোনো আমরা মাদারবোর্ড থেকে এই সাইজের একটা কম্পোনেন্ট এটার সঙ্গে মিলাও, যেটা সাইজ মিলে ওইটারে খুলে এটা একটা খুলো, এখানটা হয়ে যায় এটা। হ্যাঁ দেখো তো এটা কি ভালো আছে। ইয়েস, আচ্ছা ওই পাশে দেখি আসছে না, 1000-এর উপরে চলে আসছে, মানে এবার ঠিক আছে ভ্যালু। কিন্তু এর আগে কি ছিল, দুই পাশে একই ভ্যালু হয়ে গেছিল। তো এবার আমরা একটু হট টেস্ট করে দেখবো এটাকে, ফোনটাকে অন করব, অন করে দেখবো ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা এবং গ্রাফিক্সে টোটাল চলে আসছে কিনা একটু দেখি। চলে আসছে গ্রাফিক, তো আগেও আসছে। এখন দেখবো আমরা ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, এরপর আমরা মার্কেটের ডিসপ্লে দিয়েও এটা দেখবো, দেখি এবার কি ব্রাইটনেস বাড়ছে কিনা। হ্যাঁ বাড়ছে। এবার ব্রাইটনেস বাড়ছে, ওই সময় ব্রাইটনেস অনেক কম ছিল, আর মাঝখানে চলার পথে বন্ধ হয়ে যেত। চার্জে দিয়ে রাখো এই চার্জ কম নাকি, এবং মাইনাস ভোল্টেজ হচ্ছে কিনা এটাও আমরা একটু দেখি। তো আমরা দেখি একটু মাইনাস ভোল্টেজ হচ্ছে কিনা। উপরে চেক। এবার আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি, আগে ভোল্টেজ পাইনি। নিচে, এবার নিচে ক্যাপাসিটরটা দেখি, এবার আসছে কি ভোল্টেজ, এবার আসছে -5। উপরে +5 তো হচ্ছিল, তো আমাদের সমস্যা কি ছিল, -5 হচ্ছিল না। এবার আলহামদুলিল্লাহ আমাদের -5 ভোল্টেজও হয়ে গেছে, যেগুলো অলমোস্ট 6 ভোল্টেজই থাকে। যেমন এখানে একটু দেখি আমরা ফুল চালু হয় কিনা, এবং অন্য ডিসপ্লে দিয়েও দেখবো।
অন্য ডিসপ্লে দিয়ে আসছে কিনা। চার্জে দিয়ে চালু করো। চালু হয়েছে ফুল? হ্যাঁ, ফুল চালু আছে, ভালো। চার্জ তো আছে। এবার দেখো, তো এবার এটার মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ। এবং আমরা একটু অন্য ডিসপ্লেটা দিয়ে দেখি, আরেকটা ডিসপ্লে আছে এটা দিয়ে একটু দেখি, এটা দিয়ে আমাদের অন হয় কিনা করে। আচ্ছা, তো এই যে চলে আসে। তো আলহামদুলিল্লাহ, এটা সমস্যা ছিল মূলত ওই ডিসপ্লেতে ব্রাইটনেস কম আসতো এবং চলে যেত, আর মার্কেটের ডিসপ্লে দিয়ে আসতোই না। তো এটা আমাদের এক স্টুডেন্টের, যে অলরেডি একজন টেকনিশিয়ান আমাদের এই ব্যাচে যুক্ত হয়েছে, আমরা তার পক্ষ থেকে মুখ থেকে একটু শুনবো মূলত কি ঘটনা ছিল। একটু আসেন, ক্যামেরার সামনে একটু আসেন। তো এই ভাই হচ্ছে আমাদের ব্যাচে যুক্ত হয়েছে, তো ওনার মুখ থেকে শুনবো মূলত উনি এই ফোনটা ইতিহাস একটু জানবো আমরা, ইতিহাসটা কি একটু আপনি একটু বলেন। আপনি কোথা থেকে আসছেন? তো আমি হচ্ছে মোহাম্মদ হানিফ মাতুব্বর, আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তো এই ফোনটা হচ্ছে আমি একটা কাস্টমারের কাছ থেকে কিনে নিয়েছিলাম। তো এই ফোনটার সমস্যা ছিল যে এই যে মার্কেট ডিসপ্লেটা লাগানো হয়েছে, এটা কিছুদিন পরে এটার কালারটা একটু নষ্ট হয়ে যায়, লাল লাল ছিল। তো এই কাস্টমার অনেক টেকনিশিয়ানের কাছে দেখাইছে, তো এটা মোটামুটি সলভ করতে পারে নাই। তো আমি হয়তো ভাবছি যে ডিসপ্লেতে সমস্যা ছিল, তো এটা কিনে রাখছি মাত্র 1500 টাকা দিয়ে, যার একটা ডিসপ্লে লাগালে ফোনটা হয়তো ওকে হয়ে যাবে। কিন্তু এরপরে আমি অনেক সমস্যায় ভুগছি, দেখলাম যে এটা প্রায় 7 থেকে 8টা ডিসপ্লেতে চেক দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ, স্যারকে অনেক ধন্যবাদ এই জটিল একটা সমস্যা সমাধান করার জন্য। এই সমস্যার কারণে কি কাস্টমার বিক্রি করে দিয়েছিল? হ্যাঁ, সে বলছে যে মানে সমাধান হয়নি, এর জন্য বিক্রি ওই করে কাস্টমারটা দিয়েছে। একটু মিথ্যা কথা বলছিল, সে বলছিল যে ডিসপ্লে একটা চেঞ্জ করছে, এরপরে এই ডিসপ্লেটা সমস্যা হয়ে গেছে, এই জন্য আর সে টাকা খরচ করবে না। তো আমরা ভাবছি যে হয়তো ডিসপ্লেতে সমস্যা, পাল্টালে ঠিক হয়ে যাবে, এই জন্য কিনে রাখছি। 1500 টাকা দিয়ে কিনে রাখছিলাম। তো ইনশাআল্লাহ স্যারের উপরে খুবই আমরা সন্তুষ্ট হই। এবার টাকা উসুল হয়ে গেছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এটা আমরা কিভাবে রিপেয়ার করলাম। তো মূলত হচ্ছে গাইডলাইন জানা। আপনি যদি না জানেন যে একটা ফল্ট আসলে কোত্থেকে শুরু করতে হয়, কি ভোল্টেজগুলো আসবে, কখন ভোল্টেজ আসবে, এখানে জিআর কেমন হতে পারে, কোন কম্পোনেন্ট কি অবস্থান, এই প্রপার টোটাল যদি আপনার কাছে একটা নলেজ থাকে, তাহলে আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। যে কোনো সমস্যা আসলে আপনার কনফিডেন্টই থাকবে কাজ করার, যে আপনি এটা পারবেন, এটা আপনার দ্বারা হবে। কি কি ভোল্টেজ চেক করতে হয় আপনি এটা বুঝে যাবেন। যেমন আমরা এটার মধ্যে যখন চেক করছি, আমাদের এটা একে তো এটার স্কেমেটিক নাই, মানে হার্ডওয়্যার সলিউশনও আসলে কি অপূর্ণ, শুধু দিছে মিপি লাইনগুলা, আর কোনো আদার লাইন দেয়নি। তো আমরা অভিজ্ঞতার আলোকে চলে গেছি গ্রাফিক আইসিতে, যে গ্রাফিক ভোল্টেজগুলো আগে হচ্ছে কি। যখনই আমরা চেক করছি কি পেয়েছি, যে +5 হচ্ছে, -5 হচ্ছে না। কিন্তু আমরা গেস করে ফেলছি কি, আমাদের থিওরি নলেজের কারণে কি আমরা গেস করে ফেলছি যে কোত্থেকে সমস্যা হতে পারে। আন্দাজে কিন্তু আমরা আর ফোকাস করিনি যে এইখানে সমস্যা, সিপিইউ কি আসলে মিপি লাইন দিচ্ছে কি না, কোথাও সমস্যা। আমরা যে থিওরি শিখছি জাস্ট ওইটাকে অ্যাপ্লাই করছি, যে আমরা ডিরেক্ট চলে গেছি কোথায়, যে ফ্লাই ক্যাপ কই আছে। কারণ আমরা এই লেভেলেই শিখছি, যদি +5 হয়, -5 হচ্ছে না, দ্যাট মিনস -5 হওয়ার জন্য কি এই ফ্লাই ক্যাপ ব্যবহৃত হয়। এবং আমরা চার্জ পাম্প টেকনোলজি নিয়ে আলোচনা করছি, যে কিভাবে -5 তৈরি হচ্ছে, আইসির ভিতরের অবস্থান কি, আইসি কিভাবে কাজ করতেছে। তো এই প্রপার নলেজ আসবে আপনার স্কেমেটিক, আপনাকে ভালো জানতে হবে, আপনাকে থিওরি প্লাস জানতে হবে। শুধু থিওরি দিয়েও চলবে না, আর শুধু হার্ডওয়্যার আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলেও চলবে না। যদি প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে হয়ে যেত, তাহলে যারা 10 বছর 15 বছর থেকে কাজ করে তারা আমাদের কাছে শিখতে আসতো না। ওনার কি কোনো সমস্যা আছে, প্র্যাকটিক্যাল নলেজের অভাব আছে? এই বিগত সময় আমরা যে অ্যামোলেড ডিসপ্লেটা কাজ করছি, উনি তো এটাকে ডাবল ডেকার একাধিকবার রিভলভ করছে, তার মানে ওনার স্কিল কি খারাপ কোনো দিক থেকে? কোনো প্র্যাকটিক্যাল নলেজের অভাব আছে? উনি এটার মধ্যে গ্রাফিক আইসি চেঞ্জ করছে, কয়েল চেঞ্জ করছে, সিপিইউ রিভলভ করছে। কোন সিপিইউ? ডাবল ডেকার সিপিইউ। এবং স্যামসাং এর ডাবল ডেকার একটু ঝামেলা বেশি হয়, সিলিন্ডারগুলো পরিষ্কার করা। এটাকে উনি রিভলভ করে ফেলছেন, মানে ওনার স্কিলে কোনো সমস্যা নেই। কেন হইলো না? হইলো না যে উনি জানে না, প্রপার নলেজ ওনার কাছে নেই। এর জন্য কাজ করার পূর্বে অবশ্যই প্রপার নলেজ থাকা অনেক বেশি জরুরি, নইলে কাজগুলো তো হবেই না, আরও নষ্ট হবে এবং নিজের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। মনে হবে আমার দ্বারা এই ফিল্ডে হবে না, আমি কেন পাচ্ছি না। আসলে তো প্রপার নলেজ জানা নাই, এর জন্যই তো পাচ্ছি না। নইলে প্রত্যেকটা সেকশনে কিছু আছে, যে আপনি শুরু করতে করবেন, কোথায় শেষ হবে, এইগুলা স্টেপগুলো জানা থাকলে কাজ অনেক ইজি হয়ে যায়। প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ আমাদের নতুন ব্যাচ শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে থাকা খাওয়ারও সুবিধা আছে। আমাদের এখানে বেসিকেও আপনি ভর্তি হতে পারেন, অ্যাডভান্সেও আমাদের এখানে থাকে। প্রত্যেক মাসে আমাদের 2 লেভেলের ব্যাচই শুরু হয়ে যায়। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিং 3-in-1 কোর্স হয়।
আমাদের এখানে আলহামদুলিল্লাহ একবারে আসলে আপনাকে স্কিমেটিক লেভেল থেকে শুরু করা হয়। শুরু করাই হয় একবারে কম্পোনেন্ট নলেজগুলো, কীভাবে আপনি কম্পোনেন্ট মাপবেন, কোন কম্পোনেন্ট ভ্যালু কেমন আসতে পারে, আপনি ডিভাইডার সার্কিট কীভাবে করবেন, আপনি স্কিমেটিক দেখে কীভাবে বুঝবেন এখানে জিআর কত আসতে পারে। টোটাল আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আপনাকে একবারে ডিপথ নলেজ দেওয়া হয়, যেগুলো আপনার ইন ফিউচারে আপনার এমন ক্যাপেবল করা হয় যে আপনি নেক্সট জেনারেশন যখন ফোন আসবে আপনি নিজে নিজে এটাকে ডায়াগনোসিস করতে পারবেন। আপনার প্রত্যেক বছর মনে হবে না যে এই বছর তো 2025-এ তো নতুন মোবাইল আসছে, কিন্তু 26-এ তো এই মোবাইল থাকবে না, তো 26-এ কী করবো আমি, 26-এ কি আবার আপডেট হবো? তো এমন একটা স্কিল আপনাকে জানা থাকতে হবে, সিঁড়ি জানা থাকতে হবে, যার মাধ্যমে আপনি নিজে নিজে আপডেট হতে পারবেন। যদি এই পর্যায়ে না যেতে পারেন তাহলে কি হবে, 6 মাস পরে মনে হবে যে আমার আরেকটা কোর্স করতে হবে। এখন কি প্রত্যেক 6 মাস পর পর 1 বছর পর পর কোর্স করা সম্ভব? আপনাকে এমন পথের মাধ্যমে এমনভাবে শিখতে হবে, এমন কোনো ট্রিক্স শিখতে হবে যে আপনি নিজে নিজে আপডেট হবেন। আর এই আপডেট হওয়ার জন্য আপনার জানতে হবে স্কিমেটিক। আপনি স্কিমেটিক ছাড়া হার্ডওয়্যার সলিউশন আমরা প্রায় দেখেছি যে হার্ডওয়্যার সলিউশন আপনার অসম্পূর্ণ। হার্ডওয়্যার সলিউশন সম্পূর্ণ, এটা দেওয়া একবারে সিম্পলে কিছু দেওয়া থাকে এবং অনেক জায়গায় ভুলও দেওয়া থাকে। তো আপনি এখান থেকে কখনোই প্রপার একজন টেকনিশিয়ান হতে পারবেন না, আপনাকে কোনো না কোনোভাবে আটকে যেতেই হবে কাজে। তো আপনাকে জানতে হলে অবশ্যই স্কিমেটিক প্লাস থিওরি, এবং এর সমন্বয়ে আপনার থাকতে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এই 3 in 1 যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সামনের পথ উন্মুক্ত, আপনাকে আর পেছনে কেউ ঠেকাতে পারবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।